This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলিকাতা শহরের চারদিকেই ঢাকের বাজনা শোনা যাচ্ছে, চরকির পিঠ সরসর করছে, কামারেরা বান, দশলোকি কাঁটা ও বন্ডি প্রস্তুত করছে। যত ছুতো গয়লা গন্ধবেনেও কাঁসারির আনন্দের সীমানায় আমাদের বাবুদের বাড়ি বাবা বড় রঙ্গিলা রে, বাবা বড় রঙ্গিলা, বাবা বড় রঙ্গিলা রে, বাবা বড় রঙ্গিলা, বোম ভোলা যদি বোম ভোলা। কাল নেচেছেন বাংলা জুড়ে, আনাচে কানাচে শিব নেচেছেন। তারপর ক্লান্ত হয়ে চড়কের মেলায় শিব হয়তো জিলিপি খেয়ে পেট ভরিয়েছেন। চড়ক বা গাজনের মেলায় ঘুরতে যাওয়া লোকজনের চোখের আড়ালেই থেকে গেছে সেসব। কিভাবে বাংলার লোকাচারের সঙ্গে জুড়ে গেল গাজন? কেউ বলেন পরম শিবভক্ত বানরাজা যুদ্ধ করেছিলেন কৃষ্ণের বিরুদ্ধে। যুদ্ধে ক্ষতবিক্ষত বানরাজা অমরত্ব পাওয়ার চেষ্টা করেন। চৈত্রের শেষ দিন অনুচরদের নিয়ে নাচে গানে নাকি আত্মহারা হন। সেই থেকে নাকি চৈত্রের শেষ দিন শিবের জন্য চড়ক হয়। আবার ভিন্ন মতে 1485 সালে সুন্দরানন্দ গাজন শুরু করেছিলেন। সুন্দরানন্দ নাকি বাংলার কোনো এক অঞ্চলের রাজা ছিলেন। যত মত তত পথ, যে পথেই বাংলায় চড়ক পুজো বা গাজন শুরু হোক না কেন, পয়লা বৈশাখে গাজনের গান গাওয়ার কারণ পুরুলিয়ার লহরিয়ার চড়কের মেলা। পুরুলিয়ার লহরিয়া, পাশের গ্রাম বারেরিয়া। বারেরিয়ায় কয়েক ঘর মুসলিমের বাস, যারা না থাকলে লহরিয়ার শিব মন্দিরের মাঠে গাজনের মেলা হতো কিনা সন্দেহ আছে। বারেরিয়ার মুসলিমরা তৈরি করেন পৈতের সুতো। সেই সুতো দিয়ে পৈতে বাঁধেন গাজন সন্ন্যাসী। প্রতি বছর বারেরিয়ার কুরবান আনসারি নিজে হাতে করে পৈতের সুতো পৌঁছে দেন লহরিয়ায়। আমাদের এখানে এই এলাকায় মুসলিম হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। এখানে পূর্বপুরুষ থেকে আমরা একইভাবে বসবাস করি। সব ধর্মের লোক এখানে এই মেলাতে অংশগ্রহণ করে। এমনকি আমাদের যে পৈতা নেওয়া হয় আমাদের যে মুসলমান সম্প্রদায়ের ব্যক্তির কাছে, এই কুরবান নার্সারির কাছ থেকে আমাদের পৈতা নেওয়া হয়। কুরবানির তৈরি সুতো জড়িয়ে জয়ন্ত সন্ন্যাসী উঠে পড়েন চড়ক গাছে। ঢাক ঢোল বেজে ওঠে, আর লহরিয়া শিব মন্দিরের আড়ালে, লোকজনের চোখের আড়ালে কেউ বলে ওঠে, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। আনন্দের সীমানায় পুরুলিয়ার এক অখ্যাত গ্রামের গাজনের গল্প, বিশ্বাস করুন, বাধ্য করলো অতীতে ফিরে যেতে। অতীত মানে ছেলেবেলা, আপনার আমাদের সবার ওই ছেড়ে আসা ছেলেবেলাটাও। অতীত মানে তো গতকাল। ছোটবেলা আমরা মুখে মুখে সেই ছড়া কাটতাম না, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি, ডুগডুগি বাজাই, মনে পড়ছে? পুরুলিয়ার ওই গ্রামে কুরবান আনসারি আর তপন মাহাতোরা গতকাল এই গাজনের গান গেয়েছেন। ফলে আমরা জানতে পেরেছি এই মুসলিম পরিবারগুলো বংশ পরম্পরায় পৈতের সুতো তৈরি করেন। তাদের তৈরি করা সুতো চৈত্র সংক্রান্তিতে এই শিব মন্দিরের মাঠে এলে তবে শুরু হয় পৈতে পেঁচানো, আর সেই পেঁচানো পৈতে গলায় ঝুলিয়ে সন্ন্যাসীরা চড়ক গাছে ওঠে। এই কথাগুলো কেন বলছি তার কারণ আজকের বাংলায় হঠাৎ করে এই ছবিগুলো কিরম যেন অচেনা হতে শুরু করেছে। বলছি তার কারণ কোথাও গিয়ে যেন দুটো সম্প্রদায়, দুটো ধর্মবিশ্বাস, এগুলো পরস্পর বিমুখ, পরস্পরের সাথে সংঘাতে অনেক বেশি উৎসাহী, এরকম একটা ধারণা চারপাশে ছড়াচ্ছে। বলছি তার কারণ যেটা ওই পুরুলিয়ায় দেখা যাচ্ছে সেটাই আসলে বাংলার আসল সংস্কৃতি। আর তাই আজ এই পয়লা বৈশাখেও গাজনের গান গাইছি। ক্যালেন্ডার বদলে গেছে দেখুন, কিন্তু আমাদের ভবিতব্য বদলায়নি। নতুন বছরের প্রথম দিনেই তাই পরিষ্কার বুঝতে পারছি, জানেন তো, এই জাত পাত ধর্ম বিভেদের ওপরে উঠে দুটো ধর্মের এভাবে হাত ধরাধরি করে চলাটা অনেকেরই পছন্দ হচ্ছে না। তার বদলে তারা কি ঠিক করেছে? ধর্ম আর রাজনীতি হাত ধরাধরি করে বা
গলা জড়াজড়ি করে চলবে ধর্ম আর রাজনীতি। দেখুন, রাজনীতির ধর্ম পালন করুক চাই না করুক, ধর্মের রাজনীতি করতে যে নেতা নেত্রীদের কোনো ক্লান্তি আসবে না, সেটা এই চৈত্রের পর বৈশাখে এসেও টের পাচ্ছি। এবার রাজনীতির ধর্ম কি আপনারা জানেন, সোজা সাপটা বিষয়। সাধারণ মানুষের জন্য সুশাসন, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করাই তো, আর তার সঙ্গে এখনকার দিনে শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা। কিন্তু ধর্মের রাজনীতির ধর্ম কি, সেটা বাংলা বছরের শেষ দিনে বাঙালিকে সহজ সরলভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা সবাই সব উৎসবে মিলিত হই, আমরা সব জায়গাতেই যাই। আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এইটুকুনি বক্তব্য, আগে পরে রাজনৈতিক চিন্তাভাবনা সমস্ত সব কিছু ভুলে যান। শুধু এইটুকুনি বক্তব্য যদি শোনেন বা চোখ বন্ধ করে যদি শোনেন, কে বলছেন সেটাও যদি না বোঝেন, বা যদি আপনার কাছে লেখার অক্ষরে এটা এসে পৌঁছয়, তাহলে আপনার কি মনে হবে? মনে হবে ঠিক তো, একদম এটাই তো হওয়ার কথা, এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই তো অ্যাকচুয়ালি বাংলার ধর্ম। আর বাস্তবে এগুলো তো ইনগ্রেডিয়েন্ট, এটা তো শুরুর জিনিসটা। এবার তারপর অনেক ঝাল মশলা পাতি, হলুদ লবণ যা যা ফেলার রাজনীতি সব বিভিন্ন দল সেগুলো ছ্যাঁত ছ্যাঁত করে দেবে, দিয়ে নিজেদের মতো করে নেড়ে চেড়ে এমন একটা অদ্ভুত খাবার তৈরি করবে, যেটা বাংলার সমস্ত মানুষের জন্য হয়তো আলটিমেটলি কোথাও গিয়ে বদহজম হওয়ার উপক্রম হবে। দেখুন, কালীঘাট মন্দিরে যাতায়াতের জন্য স্কাই ওয়াক তৈরি হয়েছে। সেই স্কাই ওয়াকের উদ্বোধন করতে গেছিলেন মুখ্যমন্ত্রী, সেটা আমরা কালকে দেখেছি। সেখানে এই কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো বললেন আবার বলছি, তারপর ওই সেন্টেন্সটা প্রবলভাবে মনে ধরেছে, জানেন তো, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। এটা তো সব দলের জন্যই খাটে, এমনকি শাসক দলের জন্যও খাটে, তৃণমূল নেত্রীর নিজের দলের জন্য। দেখুন, তৃণমূল কংগ্রেসের সুবাদে যে রাজ্যে রাজনীতি অনেক দিন আগেই খেলা হয়ে গেছে, সেই রাজ্যে ধর্মকে নিয়ে অধর্মের খেলাটা কারা খেলছে? মুখ্যমন্ত্রী কাদের উদ্দেশ্য করে কথাগুলো বললেন বোঝাটা খুব মুশকিল, কারণ রাজনীতিকরা তো নির্দিষ্ট করে সব সময় সব কিছু বলেন না, ধরে নিতে হয়। এবার মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কোনো ঘটনা বা কারোর নাম উল্লেখ করেনি, কিন্তু আন্দাজ করতে ক্ষতি কি? তিনি যা ইঙ্গিত দিয়েছেন তার থেকে আমরা একটা আন্দাজ করতেই পারি যে তিনি ঈদের অনুষ্ঠানের কথা বলতে চেয়েছেন। রেড রোডে প্রত্যেকবার ঈদের অনুষ্ঠানে তিনি যান, এবারও গেছিলেন, এবং সেটা নিয়ে অনেক সময় বিরোধী দলগুলো তার প্রতি তির্যক মন্তব্য করে, বলে ওখানে যান তিনি রাজনীতি করতে। এবারও গেছিলেন, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং রেড রোডের ওই মঞ্চ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 1 আর নাম্বার 2। আর কি করেছিলেন? ঈদের কয়েকদিন পরেই ছিল রামনবমী। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক থাকতে বলেছিলেন রামনবমীকে কেন্দ্র করে কোনো রকম উস্কানি যেন না ছড়ায়, কোনো অশান্তি না হয়। আর তারপরেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পার্টি লাইন মেনে আক্রমণে নেমে গেছিলেন বাংলার বিজেপি নেতারা। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए आप दंगा करें। কোনো রকম दंगा করতে দেবেন না, কোনো রকম दंगा करने नहीं देंगे कि उसका एक ही आवाज है, दंगा करो, और हमारा आवाज है दंगा रुको। उसको প্ল্যান में আপনারা পরিকল্পনাতে কেউ পা দেবেন না, এটা আমার রিকোয়েস্ট আছে। হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান, এবং সেই আনন্দ উনি উপভোগ করেন, এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারা উপভোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ করলে পরে সেটাই চলছে। তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা, পোলারাইজেশন করে রাখা, যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় মমতার আসন টলবে। এটা পলিটিক্যাল। দেখুন, আমরা আসলে ঠিক করেছি, জানেন তো, যে রাজনৈতিক নেতাদের কথাগুলো আমরা বিশ্বাস করবো, কারণ আলটিমেটলি ওই কথাতেই তো বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করুন চাই না করুন, ওই কথার ভিত্তিতেই আমাদের ভবিষ্যৎ আমরাই নির্ধারণ করব। এবার সেটা যখন আলটিমেটলি তাই হবে, হয় এপাশ নয় ওপাশ নয় ওপাশ, কোনো পাশের একদিকে না একদিকে তো আমাদের নিজেদের ভাগ্যটাকে তুলে দিয়ে আসতে হবে ওই বোতাম টিপে। সুতরাং আপাতত আমরা একটুখানি অন্যরকমভাবে ভাবতে ক্ষতি কি, নিজেদের ভবিতব্য তো ভাবার সময় আপনারা ওই কোথায় কে কি বলছেন, কোন অনুষ্ঠানে গিয়ে কিসের পরিপ্রেক্ষিতগুলো ভুলে যান, শুধু কথাগুলোর দিকে নজর রাখুন।
কথাগুলো ভাল লাগবে, দেখুন বিশ্বাস করুন, এবং মনে হবে প্রত্যেকটা দলের প্রত্যেক নেতা কি সুন্দর একটা ভাবধারা নিয়ে চলে, কি সুন্দর একটা সম্প্রীতির বার্তা দেন। কিন্তু যখন তার সঙ্গে আগে পিছিয়ে ব্যাপারগুলো জুড়ে যায়, কোথায় বসে বলছেন, কি বলছেন, কেন বলছেন, সেটা একটু একটু বুঝতে শুরু করেন, তখন মনে হয় এ বাবা, এর মধ্যে তো আবার কী সব ভাবনা চিন্তা রয়েছে, এবং সব কিছুর মধ্যে তো একটা ভোটের অঙ্ক খেলাধুলো করছে। দেখুন, নেপোয় মারে দই বলে বাংলা একটা কথা আছে না, সুকান্ত মজুমদার সেদিন ওই নেপোদের চিহ্নিত করে দিয়েছিলেন তার চোখে। মানে দেখুন, একটা সাধারণ বক্তব্য, একটা অনুষ্ঠান উপলক্ষে, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য, তার মধ্যে থেকে একদিকে যেরকম কোথাও গিয়ে একটা বার্তা খুঁজে পাওয়া গেছিল, ভোটমুখী বার্তা, খুব সূক্ষ্ম কিন্তু ভোটমুখী, আবার সেই ভোটমুখী বার্তার থেকে ফয়দা তোলার লোক খুঁজে পাওয়া, সেটাও ওই রাজনৈতিক লোকরাই পারেন খুঁজে দিতে। সুকান্ত মজুমদার দিয়েছিলেন। তার চোখে নেপো নাম্বার 1 কে ছিল? সিপিআইএম, আর নেপো নাম্বার 2 কংগ্রেস। মানে সংখ্যালঘু ভোট কোনোভাবেই তৃণমূলের হাতছাড়া হলে এই দুই নেপোই যে সেই ভোটের ভাগ পাবে, এটা অকপটে স্বীকার করে নিয়েছিলেন রাজ্য সভাপতি বিজেপির, এবং স্বীকার করে নিয়েছিলেন থেকে বড় কথা, এটা নির্দিষ্ট করে দিয়েছিলেন। কেন? এটার পিছনে হয়তো আরও একটা তো নির্দিষ্ট অঙ্ক ছিল, কোনোভাবে সংখ্যালঘু ভোট তাদের দিকেও আসুক, এই চাহিদাটা মনের মধ্যে আছে। এবং যার জন্য ইদানিংকালে দেখবেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী তারা কিন্তু ঘুরে ফিরে বলছেন যে আমরা মুসলিম ভোট চাই না, এটা তো কখনো বলিনি। মানে তারাও চান আর কি, এতদিন মনে ছিল, এখন মুখে আসছে, ভোটে গিয়ে আসছে। তো আগে যেগুলো বলেছিলেন ওটা তো আপনারা জানেন, যে জিনিসটা পরবর্তীকালে রাজনৈতিক নেতারা বদলে ফেলেন যে বক্তব্যগুলো, সেগুলো আসলে মিডিয়া বুঝতে ভুল করে অপপ্রচার করে, অপব্যাখ্যা। এবার এই বিষয়টা কেন এখন এইভাবে নির্দিষ্ট করে দিচ্ছেন সুকান্ত মজুমদাররা? তার কারণ দুটো। প্রথমত, বিজেপি সংখ্যালঘু ভোটের তোয়াক্কা করে না এটা বলে ভোট ব্যাংককে একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই চেষ্টাটা এখনও অব্যাহত রয়েছে, কিন্তু মনে মনে ওই ভোটটা এলে যে আরেকটু সুবিধে হয় সেইটা তারা জানেন। এবার দ্বিতীয়ত যে জায়গাটা, সেটা হচ্ছে কোনো কারণে এই ভোটটা যদি না আসে, তাহলে সেই ভোটটা কি তৃণমূলেই থেকে যাবে? যদি থেকে যায় তাহলে সেটা বিজেপির জন্য সমস্যা। তাই সিপিআইএম এবং কংগ্রেসকে অল্টারনেটিভ চয়েস, মানে এদের সামনে আরেকটা অপশান হিসেবে ওই গাজর ঝোলানোর মতো করে তিনি ঝুলিয়ে দিলেন। ব্যাপারটা এরকম যে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিতে না চাইলে না দিক, কিন্তু তৃণমূলের বদলে ওই সিপিআইএম বা কংগ্রেসকে বিকল্প হিসেবে ভাবুক। তিনি ভোট দিতে বলছেন না, কিন্তু যা বলছেন তাতেই তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এই ভোটগুলো, সংখ্যালঘু ভোটগুলোর মধ্যে যদি ভাঙন ধরে এবং সেটা তৃণমূলের ঘর থেকে যদি কিছুটা হলেও সিপিআইএম বা কংগ্রেসের ঘরে চলে যায়, তাতে তো বিজেপির লাভ বই ক্ষতি নেই। কারণ সংখ্যালঘু ভোট যত ভাগ হবে তত তৃণমূলের ক্ষতির আশঙ্কা। এবার দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো আমরা কেন বলছি তার কারণ আমাদের রাজ্যের বিভিন্ন পাশে যা যা চলছে, যেভাবে সংঘাতের আবহ দেখা দিচ্ছে, একটা অনুষ্ঠান উপলক্ষ হয়ে যাচ্ছে, একটা প্রতিবাদ উপলক্ষ হয়ে যাচ্ছে, কিন্তু লক্ষ্যটা অন্য কিছু থাকছে, সেই ভোটের অঙ্ক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে, এই বছর পয়লার দিনে এই কথাগুলো বিশ্বাস করুন না বললেই নয়। দেখুন, সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গেলে যদি তৃণমূলের অসুবিধা হয়, তার উল্টোটা যদি হয়, তাহলে কাদের সমস্যা? বিজেপির সমস্যা। এগুলো সহজ প্রশ্ন। গত লোকসভা ভোটে নিরিখে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে ভোটের পার্থক্য প্রায় 7% মতো। এবার তার মধ্যে হিন্দু ভোটের মোটামুটি যে বেশিরভাগ শতাংশ ভোটটাই বিজেপি পেয়েছিল, এটা এই মুহূর্তে অঙ্ক প্রায় বিজেপির প্রতি 38% হিন্দু ভোট রয়েছে। এবার যদি আরও 5% মতো হিন্দু ভোট তাদের দিকে টানতে পারেন, তাহলেই রাজ্যে সরকার বদলের একটা স্বপ্ন দেখে ফেলতে পারবেন শুভেন্দু অধিকারীরা। এটা ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারীর অঙ্ক, এবং এর মধ্যে খুব ভুল নেই। এবার তার মধ্যে ওই কোথাও গিয়ে মুসলিম ভোটগুলো যখন চাইছেন, তার কারণ যত বেশি ভোট তাদের দিকে আসবে তত বেশি সংখ্যাটা বাড়বে। তো
শুভেন্দু অধিকারীরা এই যে সরকার বদলের স্বপ্নটা দেখতে শুরু করেছেন, এবং সেই স্বপ্নটা মানে 5% ইধার উধার হওয়া ভোটের, হিন্দু ভোটের, সেটাই বাংলাদেশে ঘটনার পরিপ্রেক্ষিতে কতটা আস্তে আস্তে ভেতরে ভেতরে হয়ে গেছে, কতটা মানুষজনের মধ্যেই চিন্তাভাবনাগুলো এই ভোটের ক্ষেত্রে অনেক বেশি করে কাজ করতে শুরু করেছে, সেটা তো এক্ষুনি জানার কোনো উপায় নেই। সেটা তো ওই ভোটের বাক্সেই পরিণত হবে গিয়ে, মানে ভবিতব্যে আর কি। এবার সেইটার সময় গিয়ে যদি অঙ্কটা একটু হলেও একটু ইধার উধার হয়ে যায়, আসলে রাজনীতিকরা তো কোনো রিস্ক নিতে চান না, সেই জন্যই তারা ওই মুসলিম ভোটটাকেও চাইছেন। আর এই একই আশঙ্কা তো তৃণমূলের মধ্যেও রয়েছে। সত্যি তো, যদি এত বেশি এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, সেইটাকে কেন্দ্র করে যদি এখানে সংখ্যাগুরু হিন্দুদের মনটা একটু টলে যায়, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য তৃণমূল এই স্বপ্নে জল ঢালার পরিকল্পনা করছে। এবার তৃণমূলকে এই স্বপ্নে জল ঢালতে গেলে কি করতে হবে? সোজা হিসেব, হিন্দু ভোটটাকেও ভাগ করে দিতে হবে। যদি তর্কের খাতির আপনি ধরেও নেন তৃণমূল রাজ্যের মোট সংখ্যাগুরু ভোটের মাত্র 15% পেয়েছিল শেষ লোকসভা ভোটে, তাহলে সেই 15% থেকে যত বেশি ভোট তৃণমূল 26-এ পাবে, ততই তো বিজেপির ড্যামেজ হবে, বিজেপির ক্ষতি হবে। এবার 2026-এর বিধানসভা ভোটের আগে এই চেষ্টাটা যদি তৃণমূল করে, তাহলে তাদের সামনে কোন কোন অপশান আছে? দুটো অপশান, দুটো রাস্তা। একটা রাস্তা গতকাল মুখ্যমন্ত্রী কাজে লাগিয়েছেন, রাস্তাই তো বটে, কালীঘাট মন্দিরে যাতায়াতের জন্য যে স্কাই ওয়াকের তিনি উদ্বোধন করেছেন, আকাশ রাস্তা, আকাশপথ, এটার মধ্যে দিয়ে তিনি ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিয়েছেন, এবং একই সঙ্গে ধর্মীয় স্থানের মন্দিরের উন্নতিকল্পে তার সরকার কতটা সক্রিয়, কতটা তারা উদ্গ্রীব, মানসিকভাবে কতটা তারা এই ব্যাপারটার সঙ্গে আছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন। আরেকটা রাস্তা তো তৃণমূল পেতে চলেছে এই মাসেরই শেষ দিকে, ওই অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় সেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ঠিক করেছে যে প্রত্যেকটা ব্লকে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করে ওই দীঘার মন্দিরের উদ্বোধনটা দেখানো হবে। চেনা চেনা লাগছে না ব্যাপারটা, পরিকল্পনাটা? একদম ঠিক। এটাই তো বিজেপি করেছিল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সময়, প্রত্যেকটা ব্লকে রাম মন্দিরের উদ্বোধন লাইভ দেখানো হয়েছিল। জগন্নাথ মন্দিরের উদ্বোধনটা করে তৃণমূল এবার তার জবাব দেবে। এবার বিজেপি যতই মাঠটাকে নিজেদের মতো ছোট করার চেষ্টা করবে, মানে সংখ্যাগুরু ভোটটাকে নিজেদের দিকে গুছিয়ে আনার চেষ্টা করবে, তৃণমূল তত সেই মাঠটাকে বড় করে দিতে চাইবে এইরকম স্কাই ওয়াক, মন্দিরের সংস্কার, এই সমস্ত, বা নতুন মন্দিরের উদ্বোধন, এই কাজগুলো করে। এর সঙ্গে ধরে নিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যত সতীপীঠ রয়েছে বা অন্যান্য বিখ্যাত মন্দির টন্দিরগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তৃণমূল খুব নির্দিষ্টভাবে তার উন্নতিকল্পে পরিকল্পনা নিয়েছে। এগুলোর মধ্যে একটা খুব নরমভাবে, হালকাভাবে কিন্তু বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং সেটা সংখ্যাগুরু হিন্দুদের কাছে পৌঁছে দেওয়া যে সঙ্গে আছি, মানসিকভাবে আছি। এবার এতে অবশ্য এমনিতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই না, অন্যায় কিছু নেই, কারণ তৃণমূল যা করছে তার মধ্যে তো অন্যায্য কিছু নেই। এটা নিয়ে রাজনৈতিক চর্চা হবে, বিজেপি এই নিয়ে কথা বলবে, সিপিএম, কংগ্রেস এরা সমালোচনা করবে, কিন্তু এটা তো আমরা জানি এই মুহূর্তে রাজনীতিটা একটা যুদ্ধ। এই তো সামনে 26-এ যুদ্ধক্ষেত্র প্রস্তুত। সুতরাং প্রেমে আর যুদ্ধে যে কোনো কিছুই অন্যায় নয়, এটা নতুন করে আপনাকে আমাকে বোঝাতে হবে না, আমরা বুঝে গেছি। আমরা বসে বসে দেখছি গ্যালারিতে, যা হবে আমরা দেখব। এই ভোট ভাগাভাগির যুদ্ধে তৃণমূল বিজেপি যা খুশি তাই করতে পারে। তৃণমূলের প্ল্যান এ, বি, সি থাকতেই পারে। মানে এই স্কাই ওয়াক বা মন্দির উদ্বোধন যদি একদিকে হিন্দুদের জন্য বার্তা হয়, তাহলে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদটা মুসলিমদের প্রতি তৃণমূলের বার্তা। একটা প্ল্যান এ আর একটা প্ল্যান বি, কিন্তু যদি দুটো প্ল্যানের মধ্যে ব্যালেন্স না থাকে, এইটা হচ্ছে আসল জায়গা। যদি দুটো নৌকোয় পা দিয়ে চলতে গিয়ে কোনো একটা একটু ভারসাম্য নষ্ট করে ফেলে, দুলতে শুরু করে, তাহলে কি হবে? একদিকে বেশি চাপ পড়ে যায়, তাহলে কি হবে? তাহলে আর কি হবে? সেটা হবে যেটা এই নববর্ষে সব থেকে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে যাবে, যে তাৎপর্যের কথাটা সুদূর উত্তরপ্রদেশ থেকে একজন বুঝিয়ে দিয়েছেন। নাম জানেন? যোগী আদিত্যনাথ। इन दंगाइयों का उपचार ही डंडा है।
बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले 1 सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। দেখুন যোগী আদিত্যনাথ নিশ্চিতভাবেই বাবুরাম সাপুরে পড়েননি, কিন্তু তিনি খুব নির্দিষ্টভাবে এবং অত্যন্ত হিসেব করে ওই ফোঁস করলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার দাওয়াইটা বাতলে দিয়েছেন। কারণ তিনি জানেন এই জিনিসটা সচরাচর বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, চট করে করা যায় না। কিন্তু কোনো কারণে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায়, যখন মানুষের জীবন বিপন্ন হয়, যখন মানুষের সম্পত্তি বিপন্ন হয়, যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হয়, তখন কিন্তু এই ডান্ডা মারা কথাটা আসলে আইনকে শক্ত হাতে প্রয়োগ করাকে বোঝায়। এবার সেটা যদি না করা যায়, তখন সেটাকে ওই প্রশাসনের দুর্বলতা বা ব্যর্থতা বলে প্রমাণ করে দেওয়া যায় বা প্রচার করে দেওয়া যায়। সেটাই তো করছে বিজেপি। এটা এখন গোটা দেশে দেখবেন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এমন কিছু প্রচার বক্তব্য চারপাশ থেকে আসতে শুরু করবে, তাতে একটা সময় হয়তো এখানকার মানুষজন বিশ্বাস করতে শুরু করবেন যে বাংলা সত্যি সত্যি জ্বলছে। দেখুন, মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরোধিতা থেকে যে অশান্তি, সেই অশান্তি সপ্তাহখানেক পরেও ছাইচাপা আছে বলে বাংলার বিজেপি নেতারা বলছেন। আর তার সঙ্গে সঙ্গত করছেন এই ভিন রাজ্যের নেতারা, যোগী আদিত্যনাথের মতো। তারা নিয়মিত এই পরিস্থিতির জন্য বাংলার সরকার এবং বাংলার শাসক দলকে দুষছেন। এবার আপনারা ভাবতে পারেন যে এখানকার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এই তো যথেষ্ট ছিলেন, যোগী আদিত্যনাথ হঠাৎ মাঠে নামলেন কেন? কেন নামলেন সেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সব থেকে ভালো জানেন। আমরা শুধু কয়েকটা ঘটনাকে জুড়ে কারণটা জানার চেষ্টা করতে পারি। প্রথম ঘটনা, আজই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু পরামর্শ দিয়েছেন ওয়াকফ বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সুপ্রিম কোর্টে যান, আদালতের দ্বারস্থ হন। অর্থাৎ জাতীয় স্তরে শুধু রাজনৈতিকভাবে নয়, মুর্শিদাবাদের গোলমালের জন্য তৃণমূলকে আইনি প্যাচেও ফেলতে চাইছে বিজেপি। দ্বিতীয় ঘটনা, গতকাল মুর্শিদাবাদ এবং মালদায় হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দীর্ঘক্ষণ কাটানোর পর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি, এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেই চিঠিটা লিখেছেন। এবং সেই চিঠিতে সুকান্ত মজুমদারের অনুরোধ কী জানেন? বিচার বিভাগীয় তদন্ত, ঘর ছাড়াদের ঘরে ফেরাতে রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপ দাবি এবং অশান্ত এলাকাগুলোতে দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার আবেদন। এবার দেখুন, একদিকে এই সবগুলোর জন্য রাজভবনকেই উদ্যোগী হতে হবে, রাজ্যপালকেই উদ্যোগী হতে হবে। এটা 1, 2, 3 করে ওই চিঠিতে লিখে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অর্থাৎ বাংলার পরিস্থিতি মোকাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ব্যর্থ, রাজভবনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এটা তারা ওই প্রশাসনিক স্তরে এটা লোকের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন। এবং খেয়াল করে দেখুন, আপনারা জানেন, আপনাদের গতকাল দেখিয়েছিলাম ওই মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া, মালদায় তারা যে বিভিন্ন রিফিউজি ক্যাম্প মানে আপাতত অস্থায়ী শিবিরগুলোতে রয়েছেন, স্কুল বাড়িতে রয়েছেন, তারা কি বলছিলেন? তারা আতঙ্কে আছেন এই 17 তারিখ পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী তো থাকবে, চলে গেলে তারপর কি হবে, ভয় পাচ্ছিলেন তারা। ফলে তখন ঠিক এই রকম মুহূর্তে যখন এই ধরনের একটা প্রস্তাব আসছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশ কিছুদিন রেখে দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে, সেটা ওখানকার মানুষজনের কাছে বেশ মনের মতো একটা বক্তব্য হবে। এবার এই বক্তব্যটা খেয়াল করে দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে এই ওয়াকফ সংশোধনী বিল বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি হয়েছে, প্রত্যেকটা জায়গার মানুষের মনের কথা হয়ে যাবে। এবং আরও নির্দিষ্ট করে বললে এটা কিন্তু
শুধু হিন্দুদের মনের কথা না, কিছু কিছু ক্ষেত্রে সংখ্যা লঘু মুসলিমদেরও মনের কথা। কারণ একটা সময়ের পর যেটা থাকে সেটা হচ্ছে কিছু দুষ্কৃতির তাণ্ডব, আর দুষ্কৃতীরা কিন্তু আলটিমেটলি জাতটাত বোঝে না, তারা সুযোগ খোঁজে। সেটা একবার পেয়ে গেলে তারপর সেখানে ওই কার দোকান থেকে তারা কি মালপত্র লুটপাট করছে তারা কিছু দেখে না। এবং সব থেকে বড় কথা, সাধারণ মানুষ অশান্তি চায় না, অশান্তি করানো হয়। এবার এই বার্তাগুলো রাজভবন থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত চারপাশে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। মাঝখানে উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ বলে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ বিরোধী প্রতিবাদ হিংসাত্মক হচ্ছে, এ রাজ্যে নাকি আগুন জ্বলছে। তার কোনো দায়িত্ব নেই, তিনি তার নিজের রাজ্যে বসে এই কথাগুলো বলতেই পারেন, কারণ এতে প্রত্যক্ষভাবে তার কোনো দায়িত্ব যেহেতু নেই, ফলে তিনি বাইরে বসে নিশ্চিন্তে শাসক দলকে, মানে পশ্চিমবঙ্গের শাসক দলকে যত বেশি চাপে ফেলে দিতে পারবেন এই সমস্ত বক্তব্যের মাধ্যমে, যত বেশি গোটা দেশে মানে বাংলার চারপাশে এই বক্তব্যের একটা চাপ তৈরি করতে পারবেন, তত এই রাজ্যের শাসকের সমস্যা আর তার দলের সুবিধে। বিজেপি যদি ষড়যন্ত্র না করে, বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ষড়যন্ত্রে অংশগ্রহণ না করে, তাহলে বাংলা শান্ত থাকবে। তাই যোগী সাহেব, আপনাকে বলবো, আপনি নিজের চরকায় তেল দিন, নিজের রাজ্যটাকে চালান। এই উত্তেজনাটা বাড়ছে, তাহলে কেন মুখ্যমন্ত্রী এই যারা হেড স্পিচ করছে, উস্কানি দিচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে মামলা করছেন না? তার মানে একে অপরকে সাপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট করছে। যোগী আদিত্যনাথ ইউপিতে অনেক কিছু করেছে, বোল্ডার চালিয়েছে, লোকের ঘর ভেঙেছে, লোকের কবরস্থান দখল করেছে, তার মুখে ওটা মানায়। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কারো প্রতি এই ধরনের আচরণ করেন না, আগামী দিনেও করবেন না। কাজে ওই উত্তরপ্রদেশের ডায়লগ বাংলার মাটিতে চলবে না। এটাই রাজনীতির মজা, নিজেদের দিকে ঝোল টানতে গিয়ে পরিস্থিতি যে কতটা উত্তপ্ত সেটা রাজনৈতিক নেতারা নিজেরাই আমাদের বুঝিয়ে দেয়। ঠিক যেভাবে ওয়াকফ বিরোধী আন্দোলনের সুর ঠিক কোন জায়গায় বাঁধা হবে সেটা গত কয়েকদিন আমাদের বিভিন্ন দলের বিভিন্ন নেতা বুঝিয়ে দিয়েছেন। তার মধ্যে যেরকম রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন, তেমনি মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারও ছিলেন। বাপি হালদার বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ চোখ তুলে তাকালে নাকি তার চোখ তিনি উপড়ে নেবেন। এবার রাজা যা বলবে, পারিষদরা যে তার শতগুণ বলবে, এটা তো আমরা জানি। এটা আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় নয়। এখন অবশ্য আমরা কেউ আশ্চর্য হইও না, রাজনৈতিক নেতারা ভেবে চিনতে কথা বলবেন। অ্যাকচুয়ালি যে জিনিসটা মনে হবে আপনার আমার কাছে যে ওরা ভেবে চিনতে কথা বলছেন না, আসলে তারা বলছেন, কারণ তারা নিজেদের সম্পর্কে, নিজেদের ভোট সম্পর্কে ভেবে চিনতেই এই কথাগুলো বলছেন। এটা সম্পর্কে আর নিজেদের মধ্যে কোনো সংশয় রাখবে না, মাথার মধ্যে ঢুকিয়ে নিন এই কথাটা। এবং আশ্চর্যের কথা কি জানেন, রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে যে বা এর দায়টা যে কোথাও গিয়ে কোনো রাজনৈতিক নেতা বা একাধিক রাজনৈতিক নেতার হলেও হতে পারে, বা ইন জেনারেল রাজনৈতিক নেতাদের ওপরেই এর দায়টা বর্তাতে পারে, সেটা আমাদের যেরকম মনে হচ্ছে আরও একজনের মনে হচ্ছে। এবং ঘটনাচক্রে তিনিও রাজনৈতিক নেতা না, তিনি কোনো বিরোধী দলের নেতা না, বরং তিনি রাজ্যের শাসক দলেরই বিরোধী মুখ। বিভিন্ন বিষয়ে পার্টি লাইনের বাইরে গিয়ে কথা বলাটা তার স্বভাব। হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, মুর্শিদাবাদের যে সমস্ত এলাকায় অশান্তি ছড়িয়েছিল সেই এলাকাগুলোতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য, বিধায়ক, সাংসদ সবাই ছিলেন। তা সত্ত্বেও পরিস্থিতি কেন সহজে মোকাবিলা করা গেল না? দেখুন, এই বক্তব্যের মধ্যে দিয়ে দুখানা বিষয় পরিষ্কার করে দিয়েছেন তিনি। এক, রাজনৈতিক নেতারা রাজনৈতিক নেতাদের ব্যর্থতা বা শক্তির জায়গাগুলো অনেক সহজে চিহ্নিত করে দিতে পারেন। আর দুই, কিছু কিছু ক্ষেত্রে দলের ভেতর নিজেদের যে খানিকটা স্বার্থের সংঘাতের জায়গাগুলো, সেগুলো অনেক বেশি প্রাধান্য পায় দলের সামগ্রিক স্বার্থের চেয়ে। প্রতিবাদের নামে তাণ্ডব, পুড়ে খাক ঘরদোর। গ্রামে গ্রামে দেদার লুটপাট, সর্বশান্ত গৃহস্থ। সব সোনা দানা যা ছিল বাক্স তো সবই খুলে চলে গেছে। ধ্বস্ত ধুলিয়ান।
যেখানে ওজনদার নেতাদের বাস সেখানেই এমন দুষ্কৃতী হামলা হলো কিভাবে? প্রশ্ন তুলে দিলেন শাসক দলেরই বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির। কে কে থাকেন ধুলিয়ানে দিয়েছেন সেই তালিকাও। শামশেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও তারপর স্থানীয়। শুধু কি 3 বিধায়ক? সর্বোপরি খলিলুর রহমান, যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও। আগুন জ্বলছে সুতিতেও। সাজুর মোড়ে অবরোধ করে তাণ্ডব চালিয়েছিল বিক্ষোভকারীরা। আমাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন। সুতি বিধানসভার এলাকায় তিনার স্থায়ী বাসিন্দা। লম্বা তালিকা দিয়ে হুমায়ুনের প্রশ্ন, এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল? কেন ঘটল? শুধু দলীয় সতীর্থই নয়, হুমায়ুনের নিশানায় পুলিশ প্রশাসনও। একই অফিসার দিনের পর দিন মুর্শিদাবাদে রয়ে গিয়েছেন বলে অভিযোগ করছেন হুমায়ুন কবির। প্রশাসনকে কাঠগড়ায় তুলে একের পর এক তীর ছুঁড়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। কেন বড়ুয়া থানা আইসি থানা না করে ইন্সপেক্টরকে দিয়ে চালানো হচ্ছে? কিভাবে করাপশনে তারা যুক্ত হচ্ছে? একইভাবে শক্তিপুরে আপনারা অযোগ্য লোককে দিয়ে শক্তিপুর থানা চালাচ্ছে, আপনারা ইন্সপেক্টরকে দিয়ে রেজিনগর থানা চালাচ্ছে। এটাকে এত অবহেলিত বা এত করাপ্টেড অফিসারদের দিয়ে এই জেলাটা চালাবেন না। দুর্নীতির অভিযোগ তুলে হুমায়ুনের দাওয়াই পুলিশ অফিসারদের কলকাতার আশেপাশের জেলায় বদলি করা হোক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি, মুর্শিদাবাদ জেলাবাসীকে আপনি বাঁচান। পুলিশে পরিবর্তন চাইছেন হুমায়ুন। তাহলেই কি শান্তি ফিরবে? মুর্শিদাবাদ বাঁচবে? কিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। দেখুন, হুমায়ুন কবির হন বা অধীর চৌধুরী, দুজনেই বারবার করে মুর্শিদাবাদের বদনাম হওয়ার কথা বলছেন। স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, তারা তো বলবেন, কারণ এটা তাদের নিজেদের এলাকা। কে চায় নিজের এলাকায় বদনাম করতে? অবশ্য রাজনৈতিক নেতারা কি চান সেটা তাদের থেকে ভালো কেউ জানেন না, একমাত্র ইনফ্যাক্ট তারাই জানেন আর কি। 24-এর ওই শক্তিপুর থেকে 25-এর শামশেরগঞ্জ ধুলিয়ান, খেয়াল করে দেখুন মুর্শিদাবাদের এই বেল্টটায় বারবার হিংসার আগুন জ্বলেছে। ফলে একটা আশঙ্কা যে কাজ করবে এটাই তো স্বাভাবিক। একটা সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসছে, গোলমালের দিনের ছবি। শামশেরগঞ্জের বিধানচন্দ্র রোডের একটা ছবি, একটা মব, মানে একটা বিরাট বড় উন্মত্ত জনতা, একটা ভিড়, তারা এলো পাথার ইট পাথর ছুঁড়েই যাচ্ছে। এবং সব থেকে এর মধ্যে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এদের মধ্যে অনেকেই কম বয়সী। একটা প্রতিবাদ মিছিল থেকে এরকম বিক্ষোভের আগুন কেন জ্বলবে? এভাবে আগুন জ্বলাটা কি ঠিক? কোনো ধর্ম কি হিংসাকে প্রশ্রয় দেয়? নাকি সব ধর্ম সব অনেক পেছনে চলে যায় যখন রাজনীতি ধর্মকে আশ্রয় দেয়? जो लोग इस्लाम का नाम लेकर के जुल्म करते हैं वो इस्लामी नहीं है, वो गैर इस्लामी है। और जो इस्लाम का नाम लेने वाला है वो कभी किसी पर जुल्म नहीं करेगा, बल्कि अमन और शांति की बात करेगा, इंसानियत की बात करेगा और इंसानियत की खिदमत की बात करेगा। हम उसी का समर्थन करते हैं। দেখুন, আমরা কথায় কথায় না কিছু বললে অনেকে থাকেন যারা চট করে বলে ওঠেন, আরে নিজেরা তো বসে আছেন এরকম জায়গায় ঠান্ডা ঘরে বসে, আপনারা কি বুঝবেন বাইরে কি হচ্ছে? যদি আপনার ঘরে হতো তাহলে বুঝতে পারতেন। দয়া করে এই ভদ্রলোকের সামনে এই কথাগুলো বলতে যাবেন না। আসানসোলের ইমদাদউদ্দৌলা রশিদ নিজের ছেলেকে হারিয়েছিলেন সাম্প্রদায়িক হিংসায়। যিনি নিজে ধর্মীয় হিংসার শিকার হয়েছেন তিনি বলছেন তার ধর্ম কোনোভাবে হিংসাকে মদদ দেয় না, বিধর্মীকে আক্রমণের কথা বলে না। এবার দেখুন, এটাই তো আসল বার্তা হওয়ার কথা। আসল সত্যিটা হচ্ছে কোনো ধর্মই তো অন্য কোনো ধর্মকে আক্রমণের কথা বলে না। ধর্ম তো মানুষের মঙ্গলের জন্য। তাহলে সংঘাত কেন, এই হিংসা কেন? দেখুন, আজকের দিনে এই মুহূর্তে গোটা বাংলার পরিস্থিতির বিচার করে আসানসোলের এই ইমামের মতোই বার্তা দিচ্ছে মালদার ইমাম মুয়াজ্জেমদের সংগঠন। তারা জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওয়াকফ সংক্রান্ত যে কোনো বিক্ষোভ স্থগিত রাখা হবে। দেখুন, ধর্ম যখন হিংসায় মদদ দেওয়াটা বন্ধ করে দেন না, যারা ধর্মপ্রচারক তারা যখন হিংসাকে সমর্থন করছেন না, তখন
হিংসা একমাত্র হাওয়া পেতে পারে কোথায় জানেন? ধর্মের রাজনীতিতে। না হলে এই আগুন নিভতে বেশিক্ষণ সময় লাগার কথা না। এটা ঘটেছিল সংখ্যালঘুর একটা অংশ, তারা আবেগতাড়িত হয়েছিল। সেই আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে। আবেগতাড়িত হয়ে স্বতঃস্ফূর্ত হিংসা, অসাধারণ ব্যাখ্যা দিলেন একজন বর্ষিয়ান সাংসদ। দেখুন, সৌগতরা যা বললেন সেটা তৃণমূলের কিন্তু নবতম ব্যাখ্যা হতে পারে। এতদিন আন্দোলন আর হিংসাকে আলাদা করে দেখানোর একটা চেষ্টা হচ্ছিল। ওই বহিরাগতদের হামলা, বিরোধীদের চক্রান্ত, বিএসএফ করিয়েছে, তাদের উদ্দেশ্য প্রণোদিত ঘটনা, এগুলো তারা বানিয়েছে, ঢুকতে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছিল। এবার সৌগত রায় আবেগ আর তার পরবর্তী ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততার কথা বললেন। এবার খেয়াল করে দেখুন, এই দুটো শব্দ যেখানে থাকে তার মধ্যে কোথাও গিয়ে অপরাধ বোধের ব্যাপারটা কিন্তু থাকে না। মানে কোথাও গিয়ে যেটা করেছেন সেটা খুব স্বাভাবিকভাবে এসছে, এর মধ্যে কেউ তাদের প্ররোচিত করেছে, এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল, এইরকম নেই। এরকমই তো বোঝানোর চেষ্টা করলেন তিনি। শুনছিলাম আর তখনই মনে হচ্ছিল, জানেন তো, যখন ওই তিলোত্তমার মৃত্যুর পর, তার ধর্ষণ আর খুনের পর 14ই আগস্ট মানুষজন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল, সেই রাত দখলের অভিযান, সেটাকে স্বতঃস্ফূর্ত বলতে কতটা তাদের বুকে বাজছিল। এবং পরবর্তীকালেও মানুষ যা যা নেমেছে সেই কারণে কোনোটাকেই কিন্তু তারা চট করে মানুষের স্বাভাবিক প্রতিবাদ, আবেগের বশবর্তী হয়ে রাস্তায় নামা, স্বতঃস্ফূর্ততা মানতে চাননি। আজকে সেই ব্যাখ্যাগুলো আসছে, কারণ আজকে দরকার রয়েছে। কাল ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা ক্লিয়ার করে দিয়েছিলেন যে সরকার যদি বিপদে পড়ে এই বিভিন্ন চারপাশে বিভিন্ন এই যে সংঘর্ষের ঘটনা এগুলোর কারণে, তাহলে সেগুলোর দায় সরকারের নয়, এগুলোর দায় যারা করছেন তাদের। তাহলে দায়টা কারা নেবেন? ওই সংগঠনের নেতারা, তারা দায় নেবেন। যারা এই আন্দোলনগুলোর ডাক দিয়েছিলেন তারাও তো দায় নিচ্ছেন না। এবার এটা তো কেউ বলছেন না যে হিংসাত্মক কাজের দায় আমরা নিচ্ছি, কারণ আমরা ডাক দিয়েছিলাম কর্মসূচি। এটা যদি কেউ না নেন তার মানে কি? মানে দায় কারণ নেই, কিছু দুষ্কৃতি আর বহিরাগত বা এই সমস্ত বক্তব্যগুলো দিয়ে বা এদের দিকে দেগে দিয়ে বা এদের ওপর চাপিয়ে দিয়ে অথবা স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশের কথা বলে এখন একটা দায় এড়ানোর চেষ্টা চলছে। নেতারা যে কথা বলছেন তাতে ঝামেলা বাড়ছে, কিন্তু কেউ ঝামেলাটা থামানোর চেষ্টা করছেন না। যখন কেউ ওই ধুনোর মধ্যে ধুনুচিতে ফু দিয়ে যখন আগুনটা জ্বালায়, ধুয়ো, সেটা তো দেখা যায়, আগুন জ্বলে, ফুলকি ওড়ে, ছ্যাঁকা লাগে, কিন্তু কেউ ফু দিয়ে আগুনও নেভাতে পারে। এইটা যে নেতারা পারেন সেটা তো আজকেই আমরা চোখের সামনে তার দৃষ্টান্ত দেখেছি। তফাৎটা চোখের সামনে কে বুঝিয়েছেন জানেন? নওশাদ সিদ্দিকী। আমাদেরকে অবৈধভাবে আমরা বিরোধিতা করছি, এটা নিয়ে আমরা আইনি লড়াই করবো। যারা উপস্থিত আছেন আপনাদেরকে বলবো, কোন রকম বিশৃঙ্খলায় জড়িয়ে পড়বেন না আপনারা। এই ওয়াকাফ আন্দোলনটি আন্দোলন নয়। আপনি আজকে শিয়ালদায় এসে আজকে মিটিং এ যোগদান করতে পারলেন না বলে আপনার আন্দোলন, এই আন্দোলনটা কম করে 6 মাস থেকে 1 বছর চালাতে হবে আপনাদেরকে কন্টিনিউ। তাহলে এখান থেকে প্রত্যাহার করানো যেতে পারে আর কোর্টের মামলা চলবে। সুতরাং কারো কোনো কথাই আপনারা প্রভাবিত হবেন না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। দেখলেন, উত্তেজিত জনতাকে ফোনের মাধ্যমে শান্ত থাকার আবেদন করলেন নওশাদ সিদ্দিকী। কোন জনতা? ওই ভাঙড়ের জনতা, যেখানকার তিনি বিধায়ক, এবং সেই ভাঙড় যেখানে কাল থেকে গন্ডগোল চলছে। এই একইভাবে জনতা জমায়েত হয়েছিল, সেখান থেকে আরও বড় একটা গন্ডগোল হতে পারত। নওশাদ সিদ্দিকী সেটা বুঝেই তিনি ফোনে তাদের সঙ্গে তাদের প্রতি বার্তা দেন, ওই মাইকের মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হয়। এবং সব থেকে বড় কথা কি জানেন? তার আবেদনে কাজ হয়, এই জনতা আস্তে আস্তে চলে যায়। এটা বড় গন্ডগোল হতে গিয়েও হয়নি। এটা দুটো দিক থাকতে পারে, এক উত্তেজনা থামানোর চেষ্টা, আরেকটা সেটা রাজনৈতিকভাবে অনেকে দেখবেন এটা আসলে এলাকায় প্রভাব বাড়ানোরও চেষ্টা। কিন্তু প্রভাব বাড়ানো তো তখনই যায় যখন
তার প্রভাব বাড়ানোর চেষ্টা বা নিয়ন্ত্রণ করার চেষ্টাটা ফলপ্রসূ হয়। এক্ষেত্রে এই ফলপ্রসূ হওয়ার মধ্যে দিয়ে অন্তত একটা অশান্তিকে এড়িয়ে যাওয়ার তো রাস্তা খুলে গেছে। দেখুন, এই দুটো কাজই কিন্তু নেতাদের অধিকার এবং কর্তব্য। যারা নেতৃত্বে থাকেন তাদের কাছে দুটো কাজই কিন্তু এই গুরুত্বের। রাজনৈতিক দল আর তার নেতা নিজের শক্তি বাড়াতে এগুলো করতে পারেন, কিন্তু উত্তেজনা প্রশমিত করতে এই যে ভূমিকাটা, এটাই কি দিন দিন ওই বিলুপ্ত প্রায় প্রাণীর মতো হয়ে যাচ্ছে। দেখুন, ভোজের হাটে আইএসএফের কর্মী সমর্থকদের বাধা দিয়েছিল পুলিশ। নিশ্চয়ই কোনো ঝামেলার আশঙ্কা আছে, এই ইনপুট, এই তথ্য পুলিশের কাছে ছিল, নইলে বাকি জায়গাগুলোতে বাধা দেওয়া হয়নি, শুধু ওখানেই কেন দেওয়া হলো? দেখুন, এই রকমভাবেই তো আগের থেকে ব্যবস্থা নিলে ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে অশান্তি হতো না। আর আমি অনুরোধ করব, ওয়াকাফ আন্দোলনটা ধর্মীয় আন্দোলন হিসাবে কেউ গড়ে তুলবেন না। বিজেপি তৃণমূল চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক। আমরা মনে করছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে এটা সামাজিক আন্দোলন, অর্থনৈতিক আন্দোলন। একে সেই সেপ্টাই দেওয়া হোক। এই আন্দোলনটা শান্তিপূর্ণ হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন গড়ে তুলুন। শান্তিপূর্ণ আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতি, কথাগুলো কে বললেন? নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কি? তিনি একজন বিধায়ক এবং তার থেকেও বড় কথা, তিনি আজকের যুগের বাংলার একজন রাজনীতিক। এবার এই কথাগুলো একজন রাজনীতিকের মুখ থেকে বেরোচ্ছে শুনলেই সবার আগে ভেতর থেকে কি প্রতিক্রিয়া হয়? কথাগুলো যেন সোনার পাথর বাটি না হয়ে যায়। আসলে এই শব্দগুলোই তো রাজনীতির সম্পদ এবং আমাদের কাছে মরীচিকা। দেখুন, মুর্শিদাবাদের পর ভাঙড়ের অশান্তি, এটা কিন্তু দুটো প্রশ্ন তুলে দিচ্ছে। প্রথম প্রশ্ন, ভাঙড়ে ওয়াকফ আন্দোলনের কর্মসূচিতে পুলিশ বল প্রয়োগ করেছে, সেটা কি শুধুমাত্র ওখানে সংগঠক আইএসএফ ছিল বলে? প্রশ্নটা নওশাদই তুলেছেন, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরীর সংগঠনের ডাকেও তো মিছিল হচ্ছে, সাঁতরাগাছির মতো জায়গায় ঝামেলার ঘটনাও ঘটেছে। কোথাও কি পুলিশ বল প্রয়োগ করেছে? করেনি। উল্টে কাল নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে সভা হওয়ার কথা মুখ্যমন্ত্রী, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর থাকার কথা রয়েছে। এবার এক যাত্রায় পৃথক ফল কেন? এই প্রশ্নটা নওশাদ তুলছেন। এবং দ্বিতীয় প্রশ্ন, মুর্শিদাবাদের অশান্তির প্যাটার্ন আর ভাঙড়ের অশান্তির প্যাটার্নের মিল রয়েছে। ইনফ্যাক্ট এই আন্দোলনগুলোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যা যা ঘটছে, যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটছে, প্রত্যেকটা জায়গার ঘটনার মধ্যে একটা মিল রয়েছে। এটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটাই দুশ্চিন্তার ব্যাপার। সিসিটিভি বন্ধ করে মুখে রুমাল কাপড় বেঁধে যেভাবে পুলিশকে আক্রমণ করা হয়েছে, সেটা নাকি আইএসএফ করেনি, এটা নওশাদের দাবি। সব দলই নিজেকে ক্লিন চিট দেবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু ঝামেলাটা করলো কে, এটাও তো জানা দরকার। নওশাদ যখন এই বিস্ফোরক অভিযোগ করছেন, তখন পাল্টা শওকত মোল্লা বলছেন এর জবাব দেওয়া হবে। মানে যে একটা অশান্তির আবহাওয়া, সেটা কোনোভাবে একটু শান্ত হওয়ার দিকে এগোলেই সেটা আবার রাজনীতি সেই চুল্লিতে কাঠ ঢুকিয়ে দিচ্ছে। ওখানে তৃণমূলের লোকজন ঢুকে যখন পুলিশ লাঠিফাটি চার্জ করেছে, কাঁদুনে গ্যাস যখন চেয়েছে, সেই সুযোগে পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে। এবার আমি একটা কথা সাফ বলবো, একদম অন ক্যামেরা বলছি, ভিডিও ফুটেজ চেক নিশ্চিতভাবে আছে, ওখানে ভিডিও ক্যামেরা আছে, মার্কেটে লাগানো আছে, দেখুক কারা কারা হিংসার সাথে যুক্ত। আমি আইএসএফ, তৃণমূল, বিজেপি, কংগ্রেস বুঝি না। কেউ আইন হাতে তুলে নেবে, তাকে মাথায় নিয়ে ঘোরাতে নয়। ভিডিও ফুটেজ চেক করুক যে এই ছেলেগুলো যুক্ত আছে। পুলিশ যদি না ওদেরকে আইডেন্টিফাই করতে পারে, আমরা পুলিশকে সহযোগিতা করব। সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে এখানে দুজন সমাজবিরোধী, একজন কারিমুল, একজন ওহিদুল, যাদের নামে 20, 25টা 30টা করে মার্ডার কেস থেকে শুরু করে বিভিন্ন কেসে যারা অভিযুক্ত, তাদের নেতৃত্বে এই ঘটনা সোনপুরে ঘটেছে। আমরা তীব্র নিন্দা করছি। যে নোংরা খেলা খেলতে চাইছেন, এর জবাব কিন্তু একদিন নওশাদ সিদ্দিকীকে দিতে হবে। শক্তি দেখানোর জন্য আইএসএফও নেমেছে, আর একইভাবে গাড়ি ভাঙা, ওখানে ভয়ের পরিবেশ তৈরি করা, বাসন্তী রোডকে 4 ঘন্টা আটকে রাখা, কার স্বার্থে হচ্ছে এগুলো? ভাঙড়ে হিন্দু আক্রান্ত হয়নি, মমতার পুলিশ আক্রান্ত হয়েছে। মমতাকে চাইতে হবে সেন্ট্রাল পুলিশ। আপনি ফেল, আপনি ফেল, আপনি ফেল, পুলিশ মন্ত্রী হিসাবে ফেল। সব মিলিয়ে এটা কিন্তু রাজনীতির ধর্ম সংকট না অ্যাকচুয়ালি আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য এটা ধর্ম সংকট, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আছে। ধর্ম সংকট অবশ্য রাজনৈতিক নেতাদেরও পড়তে হচ্ছে, যেরকম মোহাম্মদ সেলিমদের পড়তে হয়েছে। যেদিন জাফরাবাদে বাবা আর ছেলেকে খুন করা হলো, সেদিন সিপিআইএমের তরফে প্রথমে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেখানে মৃতদের নাম পরিচয় জানানো হয়নি।
কেবলমাত্র সিপিআইএম সমর্থক বলা হয়েছিল। বামেরা নিজেদের যুক্তি দিয়েছিল সেটার পেছনে, বলেছিল নাম পদবি পরিচয় এগুলো প্রকাশ করা হলে কোথাও গিয়ে ঝামেলা বাড়তে পারে, এটা ভেবেই তারা এটা প্রকাশ করেনি। কিন্তু বিজেপি কি বলেছিল, তারা এটা সরাসরি দেখে দিয়েছিল এই বলে যে হিন্দু ধর্মকে অস্বীকার করছে সিপিআইএম। এবার রাজনীতির কি এটাই হচ্ছে মজা, একবার যদি আপনি নিশানা হয়ে যান তখন সেটাকে তো আপনি চেষ্টা করলেও এড়াতে পারবেন না। কয়েক ঘন্টার মধ্যে তাই বামেরা আরেকটা প্রেস রিলিজ দিয়ে নাম পদবি জানিয়ে দিল। এবার দেখুন, তার মানে কোথাও গিয়ে বামেরাও কি ধর্মের চাপটা উপেক্ষা করতে পারলো না? যদি ওটাই সিদ্ধান্ত হয়ে থাকে, ওটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে প্রথমবার নাম পরিচয় প্রকাশ না করার, তাহলে দ্বিতীয়বার তাদের এই সিদ্ধান্ত বদল করতে হলো কেন? আসলে এইটাই হচ্ছে বললাম, ধর্মের এমন একটা চাপ আছে না, সেটার রাজনীতি কিছুতেই আসলে উপেক্ষা করতে পারছে না। আর উল্টো দিক থেকে এই ধর্মীয় সমীকরণের মাধ্যমে ধর্মের আবার রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, সেটাকে ধর্ম অস্বীকার করতে পারছে না। মানে সব মিলিয়ে মিশিয়ে আমরা সোজা বাংলা গাড্ডায় পড়ে রয়েছি। দেখুন, ধর্মীয় সমীকরণটাই যে এখন শেষ কথা, সেটা এখন রাজনীতি আমাদের শেখাচ্ছে। আর আমাদের শিক্ষা সেটা এখন ওই রাজনীতির চাপে পেছনের সিটে গিয়ে বসছে। ব্যাকবেঞ্চার যে স্কুলে ছিল না, আমরা যারা তুলনায় পড়াশুনো কম করতাম তারা সব পেছনে গিয়ে বসতাম, সেরকম ব্যাপার আর কি। এই শিক্ষার কথা বললেই এখন চাকরিহারা শিক্ষকদের কথা মনে পড়ছে। ওয়াকফ বিরোধী আন্দোলনটা যদি হিংসাত্মক না হতো তাহলে রাজনৈতিক নেতারা চাকরিহারাদের পাশে দাঁড়ানোর সময় পেতেন, কিন্তু সেটা হচ্ছে না বলে ওই 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে আপাত দৃষ্টিতে নজরে পড়ছে না। কিন্তু রাজনীতি কি বন্ধ হয়েছে? না, রাজনীতি তো থেমে নেই, রাজনীতি আছে এবং রাজনীতি হচ্ছে, এবং দুভাবে হচ্ছে, এবং দুটোই অদ্ভুতভাবে দেখে যেন মনে হচ্ছে যে এ রাজ্যে আর কিছু হওয়ার নেই, তাই সবাই বহির্মুখী, মানে আন্দোলনও বহির্মুখী, আর শিক্ষকরাও যারা শিক্ষক হতে চান তারাও বহির্মুখী। কেন বলছি খেয়াল করে দেখুন, এক চাকরিহারা শিক্ষকদের একটা অংশ তারা দিল্লি গেছেন। এবার তারা সেখানে নাকি ধর্ণা দেবেন, সেখানে আন্দোলন করবেন যন্তর মন্তর, এবং এটা নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূল বলছে যে দিল্লিতে গিয়েই চাকরিহারাদের ধর্ণা দেওয়াটা উচিত, কারণ এই গোটা চাকরিটা গেছে কোথাও গিয়ে কেন্দ্রের বা বিজেপির আঙ্গুলি অ্যালনে, এবং যেহেতু সুপ্রিম কোর্ট ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট দিল্লিতে, সুতরাং আন্দোলন দিল্লিতে হওয়া উচিত। এবার সেই উচিত কাজটাই যারা করতে গেছেন তারা যন্তর মন্তরে অবস্থানে বসছেন। আর বিজেপি কি বলছে? বলছে রাজ্য সরকারের দুর্নীতি আড়াল করতেই কিছু কাছের লোককে দিল্লিতে তৃণমূল পাঠিয়ে দিয়েছে। দেখুন, একটা আন্দোলন, সেই আন্দোলনটারও আমরা ওরা করতে গিয়ে এবং তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য নিয়ে গোড়াতেই কিন্তু প্রশ্ন উঠে আন্দোলনটা মুখ থুবড়ে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আর এই আন্দোলনে কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে? এর বাইরেও শিক্ষা নিয়ে আরেকটা রাজনীতি হচ্ছে। সেটা কি? সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে এ রাজ্যের বহু শিক্ষিত ছেলেমেয়ে নাকি বিহারে যাচ্ছে চাকরির পরীক্ষার সার্টিফিকেট আনতে। দেখুন, এটা আমরা অতীতে দেখেছি যে এখানকার বহু ছেলে মেয়ে তারা ওই নেট ফেট দিতে ওইখানে যাচ্ছে, বিহার টিহারে যাচ্ছে। দুর্নীতির কারণে এ রাজ্যে স্কুল নিয়োগ বন্ধ আছে, কিন্তু বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। কয়েক মাস আগে এ রাজ্যের বহু ছেলে মেয়ে বিহারে ওই চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন। এবার তাদের মধ্যে যারা সফল তারা পাটনা যাচ্ছেন পরবর্তী ধাপে এগোনোর জন্য সার্টিফিকেট জোগাড় করতে। তাদের ছবি ভাইরাল হচ্ছে বলে দাবি করা হচ্ছে। আর বিরোধীরা কি বলছে? তৃণমূলের কল্যাণে এখন এ রাজ্যের শিক্ষা শিক্ষক সবাই পরিযায়ী হয়ে গেছে। কুণাল ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, দিল্লির কোনো ব্যাপারই নেই, রাজ্য সরকারের বিষয়। ওই তৃণমূলের দালালরা যাচ্ছে, ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো, যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল এখানে।
ও সব ড্রামাবাজি জানা আছে। আমরা জানি না সমাধান সূত্র কি করে বেরোবে আর কিভাবে বেরোবে। খেয়াল করে দেখুন, আন্দোলন নিয়ে একদল দিল্লিতে আর শিক্ষক হওয়ার জন্য আরেক দল পাটনায়, সবটাই বাংলার শিক্ষা নিয়ে। এবার তাহলে তো আপনাকে বলতেই হবে বাংলার শিক্ষা ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে, এগোতে এগোতে আমাদের মেধা ভিন রাজ্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু যারা এই দুটো জায়গার কোনোটাতেই যাননি তারাও কোথাও কোথাও একটা পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন, জানেন তো। চাকরিহারাদের একটা অংশ নবান্ন অভিযানের পরিকল্পনা করেছেন, আর সেই অভিযানে সঙ্গ দেওয়ার জন্য তারা কার কাছে আবেদন জানিয়েছেন? নবান্নে যাওয়ার আগে তারা আপাতত বেহালায় পৌঁছে গেছিলেন, সৌরভ গাঙ্গুলির বাড়িতে। দেখুন, সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলেছেন, জাতীয় ক্যাপ্টেন ছিলেন, ক্রিকেট প্রশাসক ছিলেন। এবার যখন খেলোয়াড় ছিলেন তখন চাকরি হারা হয়েছিলেন। এবার খেলাটাকে যদি চাকরি ভাবেন তাহলে তো গ্রেগ চ্যাপেলের কল্যাণে তাকে ওই চাকরি হারা হতে হয়েছিল, সেটা অন্যায্যভাবেই হয়েছিল। সেই জন্যে কি কোথাও ওই চাকরি হারাদের মনে হচ্ছে যে সৌরভ তাদের মনের যন্ত্রণাটা বুঝতে পারবেন? দেখুন, এর আগেও কোনো আন্দোলনে আমরা দেখেছি, তাকে কখনো কিন্তু আমরা সামিল হতে দেখিনি। অথচ এই যে আন্দোলনগুলো এত কিছু হয়ে গেল, বিশেষ করে এই ধরুন তিলোত্তমার জন্য আন্দোলন বা এই শিক্ষকদের আন্দোলনেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিকে কিন্তু দেখেছি স্বতঃস্ফূর্তভাবে এসে অংশ নিতে। কিন্তু আন্দোলনে সামিল হওয়ার জন্য আন্দোলনকারীরা কোনো অভিনেতা, কোনো অভিনেত্রী, কোনো সেলিব্রিটির বাড়িতে যাচ্ছেন আমন্ত্রণ জানাতে, এরকম ছবি আমরা আগে দেখিনি। তাই ভাবছিলাম যে সৌরভের বাড়িতে চাকরিহারাদের যাওয়া এবং সৌরভকে নবান্ন অভিযানে সঙ্গী হতে বলার পেছনে ঠিক কোন অঙ্কটা কাজ করছে, কোন মানসিকতা কাজ করছে, এটা বোঝা দরকার, জানেন তো। দেখুন, এইভাবে যখন তারা একজন সেলিব্রিটির কাছে যাচ্ছেন, এবং এমন যে সেলিব্রিটি এই অতীতের যে সমস্ত আন্দোলনগুলোর কথা বললাম সেগুলো কোনোটাতেই কিন্তু তিনি পথে নামেননি। এরকম একজনকে চাকরিহারাদের পক্ষে পথে নামতে বলার কারণ কি? কোথাও গিয়ে কি তাহলে সৌরভকে এই ব্যাপারটার মধ্যে জুড়ে দিতে পারলে এটা প্রচার হয়ে যেতে পারবে যে এটা এমন একটা বিষয় যেটা এই আগের সব কিছুর থেকে অনেক বড়, যার জন্য এরকম বড় মাপের একজন লোককেও তারা যুক্ত করার চেষ্টা করছেন। নাকি তাদের মনে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, তিনি যদি বলে দেন তাহলে হয়তো সরকার আরও মানবিকতার সঙ্গে বা আরও উদ্যোগী হয়ে তাদের সমস্যাটার সমাধান করে দেবে। এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমরা দেখেছি মাননীয় দাদার সাথে, মানে আমাদের সৌরভদার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ রিলেশান আছেন, বা আমরা রিসেন্টলি দেখলাম লন্ডনেও উনি গেছিলেন, ওনার বাড়িতেও গিয়েছিলেন। তো সেই সূত্রে আমরা দাদার কাছে অনুরোধ যে উনি মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই বার্তাটা পৌঁছে দিন। যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযান 21 তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি। এখানের অফিসিয়ালরা বললেন যে এইভাবে চিঠি নেওয়া যায় না, ওনার একটা অফিস আছে পাশে, অন্য দিন যে কোনো অফিস টাইমে এসে ওখানে অফিসিয়াল প্রসিডিওর মেনটেন করে তারপরে চিঠি জমা করতে বলেছেন। তারপরে দরকার হলে তারপরে এখান থেকে হয়তো আমাদের সাথে যোগাযোগ করে নেবে। আমরা আশাবাদী যাতে আমাদের যে দীর্ঘদিন ধরে যে বঞ্চনা আছে, যাতে উনি এই বিষয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা যাতে তুলে ধরেন, আমরা সমস্যার সমাধান চাই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে প্রথমে কিন্তু এই চাকরিহারারা যেতে চাইছিলেন না, কারণ তারা চেয়েছিলেন, একদম জিদ ধরে বসেছিলেন সৌরভের হাতেই চিঠিটা দেবেন। পুলিশ তাদের আটক করে এবং পরে ছেড়েও দেয়। চাকরিহারারা নবান্ন অভিযানের আগে এই পুলিশের শাসনটা কি বছরের শুরুর দিনই টের পেয়ে গেলেন? দেখুন, এতক্ষণ পয়লা বৈশাখ বলতে বলতে এই সব ব্যাপারটাই ওইভাবেই দেখছিলাম, তো খেয়াল ছিল না, জানেন তো আজ পশ্চিমবঙ্গ দিবসও। তৃণমূল অনেক দিন আগেই পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে যে একটা কর্মসূচি পালন করবে সেটা ঘোষণা করেছিল এবং ব্লকে ব্লকে সেই নির্দেশও গেছিল। কিন্তু আসলে কি হলো, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যতটা কোমর বেঁধে নামার কথা ছিল ততটা কি তৃণমূল নেমেছিল? দেখুন, বোধহয় না। যেটুকুনি নেমেছে সেটা বড্ড মেরে লেগেছে। আসলে প্রথমে এই চাকরি বাতিলের আন্দোলন আর তারপরে ওই ওয়াক অফ আন্দোলনে এই যাবতীয় হিংসা, মৃত্যু, এই দুয়ের চাপে একটু বোধহয় ব্যাকফুটে থেকেছে বা একটুখানি পিছিয়ে থেকে খেলেছে শাসক দল। আসলে ওই বলে না, যুদ্ধক্ষেত্র তো এক পা পিছিয়ে
সুযোগের অপেক্ষা করতে হয় 2 পা এগোনোর জন্য। রাজনীতিতে এটা নতুন কিছু নয়, তাই তৃণমূল কি আপাতত সেটাই উচিত বলে মনে করলো?